এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই শেখ হাসিনাকে নিয়ে পদক্ষেপ নেন। এইটা দেখে আওয়ামী লীগ কর্মীরা খুশিতে আত্মহারা। তাহলে কি বিএনপি এবং জামাতের বিপদের দিন গনিয়ে এসেছে? কি হবে এখন দেশের, কি হবে দেশের পরিস্থিতির? থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত দলটি। এবার ফেব্রুয়ারি মাসে হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করেছে তারা। ডক্টর ইউনূস কি পদত্যাগ করেছেন? এরকম একটা চিঠি আমার কাছে এসছে। চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে, তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন করেছে। যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিল মারা পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে এবং সেটি নিয়ে আলোচনা এতটাই তুঙ্গে উঠে গেছে যে বলা হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগ করে বড় পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়। সেখানে বিএনপি অর্থাৎ বাংলাদেশের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল, তারা কিন্তু চাইছে এই চলতি বছরের মাঝামাঝিতেই যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা না বিএনপির জন্য হবে সুবিধাজনক, না ছাত্রদের জন্য আমার কাছে মনে হচ্ছে সুবিধাজনক হবে না। কারণ একে অন্যের পোল খোলা শুরু করে দিয়েছেন। উপদেষ্টারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাউন্টার করা শুরু করেছেন। বিশেষ করে উপদেষ্টা নাহিদ যে তথ্য আজকে দিয়েছেন, সেই তথ্য বিএনপির জন্য এই মুহূর্তে কতটুকু আসলে সুবিধাজনক হচ্ছে, কিছু গোপন তথ্যই আমরা যদি দেখি। ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করেই ফেললেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি জুড়ে কিন্তু দেখলেন, মানে একদম পদত্যাগ, আপনার পত্রতে কি কি আপনার লেখা উল্লেখ করা হয়েছে বা আপনার ডক্টর ইউনূসের যে সিগনেচার, সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমার মতে তিনি ভালো। অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল, এই বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে, তবে আমি বলতে চাই সান ফ্রান্সিসকোয় আমাদের কনসুলেট হামলার বিষয়টা অত্যন্ত উদ্বেগের। বাংলাদেশ ইস্যু নিয়ে বিস্ফোরকে বাংলাদেশের ঘটনা নিয়ে এমনকি বললেন ট্রাম্পকে, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এবার কি শেষের শুরু বাংলাদেশ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করবো, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলেছেন, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন। প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এমন বিষয়কে কেন্দ্র করে তিনি লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5 আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি প্রাণ হারিয়েছে মানুষ, এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 1 মাসেরও সময় অধিক আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা জীবনের সব থেকে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থেই নিয়েছি। বিনীত মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর। এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে, এটি কি আসল নাকি ফেক, সেই আলোচনা চতুর্দিকে চলছে। পদত্যাগপত্রের যে ভাষা, দায় স্বীকার করার যে ভাষা, 5 আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, 2100 জন বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া এবং এই পরিস্থিতি, হত্যাকাণ্ড যেন আরো না ঘটে সেই জন্য
জন্যই তিনি পদত্যাগ করছেন, এই ভাষাটাই আমার মনে হয় যে একটু বিতর্কিত হয়ে যায়। এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূসের কিনা, এটা খুবই স্বাভাবিক, তবে বলার যে অঙ্গভঙ্গি, ভাষা প্রয়োগ সেটা হয়তোবা ভিন্ন। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে সোৎখোর ইউনূস, আরো বিভিন্ন যে শব্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ব্যবহার করত, পদ্মা নদীতে দুই একটা চুবনি দেওয়ার যে পরিকল্পনা ছিল অথবা যে আহ্বান ছিল, তারপর হচ্ছে ধরেন মানে অনেক কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেই বক্তব্যগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল, তো ডক্টর ইউনূস কি এগুলোকে মাথায় রাখে নাই? রাখছে। যখন শেখ হাসিনা বলতেন তখন শুধুমাত্র বাংলাদেশের জনগণ শুনতেন, তাই না? ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো কাভারে যেত না। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে কিন্তু বিশ্ব মিডিয়া আছে। তো যখনই যেখানে সুযোগ পাচ্ছেন শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী সরকারের শাসনামলকে তিনি টেকনিক্যালি একদম জায়গা মতো যেখানে তিনি কথা বলে সারা পৃথিবী শুনবে, ওই জায়গাতে গিয়ে তিনি কালার করে দিচ্ছেন। মোটামুটি শেখ হাসিনাকে একজন মিথ্যাবাদী হিসাবে ইন্টারন্যাশনাল লেভেলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করার গতকালকে চেষ্টা করে আসছেন বা বইলেই দিয়ে আসছেন, আমরা ধরতে পারি। ঘটনা কি, এই মুহূর্তে তিনি কোথায় আছেন? সুইজারল্যান্ডে। কি প্রোগ্রাম? আলপাইন রিসোর্টে, সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মানে আন্তর্জাতিক যে অর্থনৈতিক যে প্রোগ্রাম আছে, তো সেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আছেন। সেখানে গণমাধ্যম যাচ্ছে সারা পৃথিবী থেকে, রেপুটেড গণমাধ্যমগুলো। তো সেই গণমাধ্যমগুলোর মুখোমুখি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো একটা প্রশ্ন ছিল এরকম যে আপনার আওয়ামী লীগ শাসনামলে আসলে কেমন ছিল? তো তিনি বলছেন যে আওয়ামী লীগ শাসনামলে উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে তিনি দায়ী করছেন। তিনি বলছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা আসলে ভুয়া। কই যে বলছে দেখছেন? আচ্ছা, তো এই বক্তব্যটা তিনি তাও কোন পত্রিকারে দিচ্ছেন? তিনি আপনার এই ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে তিনি এই প্রতিবেদনে আপনার এই তথ্য দিয়েছেন। রয়টার্স আবার এটা প্রতিবেদন করছে। রয়টার্স প্রতিবেদন করছে যে 15 বছর ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের অর্থনীতি এবং বিশাল গার্মেন্টস শিল্পকে ঘুরে দাঁড় করানোর কৃতিত্ব দেওয়া হয় শেখ হাসিনাকে। আপনার যদিও সমালোচকরা তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা, ভিন্নমতকে দমন করার অভিযোগ করছেন। তো রয়টার্সের এই বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে যখন এরকম প্রশ্ন ছিল, তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অবস্থান কি আপনার বলা হয়েছে। তো রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে দেখেন, তিনি শেখ হাসিনা সবাইকে বলছিলেন কিভাবে একটি দেশ চালাতে হয়, কিন্তু কেউই সেটি নিয়ে প্রশ্ন তোলেননি। এটি মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়, এর জন্য পুরো বিশ্ব দায়ী। কারণ যে কারণে বিশ্বের জন্য একটি ভালো শিক্ষা, মানে শেখ হাসিনা সরকারের পতনটাকে তিনি বলছেন। কেনই তিনি প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন? তো রয়টার্সে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে তিনি বলছেন যে শেখ হাসিনা বলেছিলেন আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়ে গেছে, এটা একেবারেই ভুয়া প্রবৃদ্ধির হার। তবে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে ব্যাপক ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব, সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তা তিনি জোর দিয়েছেন। তো এখন তিনি যখন এই দাবি করছেন, তার কাছে কি কোন রকম রিপোর্ট আছে যে তিনি কোন রকম ডেটা বেসিসের উপরে কি শেখ হাসিনার সরকারের যে প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের, তিনি সেটাকে ভুয়া দাবি করেছেন? এইটা নিয়ে কোনো তথ্য উপাত্ত আপনার দেননি। তবে আমরা দেখছি যে আপনার রয়টার্সের সাক্ষাৎকারে বলছে যে 2017-18 অর্থ বছরে প্রায় 8% আপনার আমাদের বার্ষিক প্রবৃদ্ধি আমরা দেখেছি। এছাড়া আপনার 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন এই হার ছিল 5। 2023 সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসাবে তকমা দিয়েছিল। বিশ্বব্যাংক বলেছিল 1971 থেকে বাংলাদেশের স্বাধীনতার পর 2015 সালে বিশ্বের দরিদ্রতম দেশের তালিকা হতে বের হয়ে নিম্ন মধ্যম আয়ের মর্যাদা অর্জন করেছে আপনার বাংলাদেশ। তো আপনার এখানে আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু বারবার এই ধরনের বক্তব্য দিচ্ছে, এমনকি আমরা দেখছি এগুলো নিয়ে আওয়ামী লীগ সরকার এনজয় করছে। ইভেন বিশ্ব মিডিয়াতে এই শব্দগুলো আসছে, বিশ্ব ব্যাংক থেকে এই তথ্যগুলো আসছে, নানান জায়গা থেকে। তো সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার এই প্রবৃদ্ধিকে তার শাসনামলে যে ভুয়া বললেন,
তো নেটিজনদের মধ্যে দুইটা প্রশ্ন যে হ্যাঁ ভাই তিনি তো সবকিছুতে এমনই করছেন, কারিগরি করছেন, সো এটাও সত্যিই হবে। তো প্রমাণ বলতেছে প্রমাণ লাগবে না, আবার কেউ কেউ বলতেছেন না ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মিডিয়াতে যেই খেলাটা খেলছেন তিনি এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়ে খেলছেন। অবশ্যই তিনি যেহেতু দেশের এই মুহূর্তে সরকার প্রধান, তার কাছে নিশ্চয় তথ্যপাত্য আছে, কারণ এই সরকার গত 6 মাস যাবৎ বিভিন্ন কিছু নাড়াচাড়া করছেন, হয়তো তথ্যপাত্য থাকতে পারে। কেউ বলছেন তথ্যপাত্র থাকলে প্রকাশ করেন, গণমাধ্যমে আমরাও দেখি যে শেখ হাসিনা কিভাবে মানুষকে মুরগি বানাইছে, মানে নানান আলোচনা সমালোচনা চলছে, কারণ পক্ষে বিপক্ষে আলোচনা থাকবেই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা জিনিস ভুল করছেন না, যেখানে সুযোগ পাচ্ছেন সেখানেই ওই যে সুৎখোর ইউনূস আরো বিভিন্ন যে বক্তব্যগুলো সেগুলো একটা পাল্টা কাউন্টার টেকনিক্যালি করে দিয়ে আসছেন, তবে ইন্টারন্যাশনালি খেলছেন। যৌথভাবে হাত দিয়ে লেগে পড়েছেন। এই দুটো বড় শক্তির সামনে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র কি করে সামলাবে? প্রতিপক্ষ যদি দুটো হয় এবং দুটোই হচ্ছে মহা শক্তিশালী, তা একটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে তার সঙ্গে এঁটে ওঠা মুশকিল তো বটেই। মানে যদি আজকে কোন রকম মানে স্যাংশন লাগিয়ে দেয় ডক্টর ইউনূসের উপরে যে রাগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এই একটাই কারণ তাই বারবার বলে যায় ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুব খ্যাপাটে লোক, কিন্তু তার মাথায় যা ঢোকে সেটা কিন্তু উনি ভোলেন না। কবে 2019 সালে আমাদের কাশ্মীরে 370 ধারা অবলুপ্তি হওয়ার পরেতে তখন শাহবাজ শরীফ বলেছিলেন যে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু। সেই কথাটা কিন্তু ট্রাম্প বলেননি, সেই কথাটা কিন্তু গতকালকে ট্রাম্প বলেছেন। এই যে শাহবাজ শরীফ তিনি আমার নামে এই সমস্ত বলেছিলেন, তা এখন তিনি কোথায়? এদিকে গতকালকে খবর পাওয়া গেছে ওদের যে পূর্বের বিদেশ মন্ত্রী ছিল বিলাল ভুট্টো, তিনি নাকি $1.5 মিলিয়ন দিয়ে টিকিট কেটেছিলেন ট্রাম্পের ওখানে বসার জন্য, কিন্তু তার জায়গা হয়েছে বাইডেন লনে কাতারে, যেখানে সবাই বড় বড় টেলিভিশনে যেখানে দেখেছেন। উল্টো দিকে আমাদের ভারতবর্ষের বিদেশ মন্ত্রী একেবারে সামনের চেয়ারে বসে থাকায় তাদের এখন গাত্রদাহ হয়ে গেছে। সারা পাকিস্তানি মিডিয়া জুড়ে এখন এই একটাই আলোচনা যে ভারতকে এত সম্মান দিল, আমাদের কেন দিল না? আরে ভিখারির কোনো সম্মান হয়? ভিখারির কোনো সম্মান হয় না। এতদিন বাংলাদেশের যে সম্মানটা ছিল, আজকে কি বাংলাদেশের সেই সম্মান আন্তর্জাতিক মহলে রয়েছে? আপনারা নিজেরাই বলুন। সুতরাং ডক্টর ইউনূস পরিষ্কার বুঝে গিয়েছেন যে তার দিন শেষ। এবার যত তাড়াতাড়ি তিনি ক্ষমতা ছেড়ে পালাতে পারবেন তত ওনার তাড়াতাড়ি মুক্তি। আর ওই যে প্লেনে যে ছবিটা যেটা আমি দিয়েছিলাম, যে মুখটা পুরো ঝুলে পড়েছে, আপনারা দেখুন মুখটা পুরো ঝুলে পড়েছে, একেবারে বিষণ্ণতা, মানে বিষাদগ্রস্ত একটা চেহারা, চিন্তান্বিত মুখ, একেবারে মানে পুরো একটা ভগ্ন দশা একটা মানুষ যেমন ঝুঁকে পড়ে চুপ করে বসে থাকে, একেবারে বড় ধাক্কা খাওয়ার পর সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের এই চেহারাটা দেখে বোঝা যাচ্ছে। ফলে ডক্টর ইউনূস যে খুব একটা স্বস্তির জায়গায় নেই সেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম। এখন সেটা কতটা সত্য কতটা মিথ্যা এটা এখন যাচাইয়ের ব্যাপার। এখন যাচাই বাছাই আমাকে করতে হবে, যাচাই বাছাই করে এখন সত্যিকার কারণটা কি, যদি পদত্যাগ করে থাকেন কি করেছেন কিনা সরি, এবং পদত্যাগের পেছনে তার কারণটা কি। পদত্যাগের পেছনে একটা কারণ থাকবে, তিনি যে কারণ দেখেছেন সেটাই তো একমাত্র কারণ নয়। যেটা বলা হয় তো সেটা খবর নয়, যেটা বলা হয় না সেইটা খবর, যেটা বলা হয়নি সেই কারণটাকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে তখন আসল খবরটা বেরোবে ডক্টর ইউনূসের মাথায় কি প্ল্যান ঘুরছে এবং ডক্টর ইউনূস কোথা থেকে চাপ খেয়েছে এবং কিভাবে কোনো দিকে সাহায্য না পেয়ে তাকে পদত্যাগের রাস্তা বাঁচতে হয়েছে।
আর যদি পদত্যাগ পত্র যদি খারাপ হয়, মানে সত্যি না হয়, তাহলে পরে ঝামেলা চুকেই গেল। উনি তাহলে আজকে 24 তারিখ ওনার দেশে ফেরার কথা, আশা করি তিনি তাহলে দেশে ফিরবেন 24 তারিখে। আর যদি আর একটা কোথাও যাওয়ার একটা প্ল্যান উনি বলে থাকেন যে জলবায়ু পরিবর্তনের কি একটা ব্যাপার রয়েছে, সেখানে উনি চলে যাবেন, আবার ওখান থেকে কোনারে নেদারল্যান্ড কোথাও একটা জায়গা দেখিয়ে দিয়ে, ওটাও আয়োজিত, সবই আয়োজিত। মানে উনি যতটা দেশের বাইরে থাকতে পারেন ততটাই ভালো। তো এখন দেখা যাক ব্যাপারটা কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা একটু সময় দিতে হবে আপনাদের। তো যথারীতি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো এটা বলে যে আমার একটু সময় দিন। হয়তো 5টার সময় আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। ভিডিও আপলোড করতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। আমি 5টার পরে যে কোনো সময় আমি যদি সঠিক খবরটা পাই, তাহলে পরে আপনাদের নিশ্চিতভাবে সঠিক খবরটা দিয়ে আপনাদের সবাইকে আমি পরবর্তী অবস্থা কি হতে পারে সেটাও জানা প্রয়োজন আমার। পরবর্তী পদক্ষেপ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি নিতে যাবে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরাফাত একটা স্ট্যাটাস দিয়েছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান এরকম। আসবো সেই জায়গায়। তার আগে গতকাল রাতে আমরা অনেকে নিশ্চয় খেয়াল করেছে, আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে একটা সেনা অভ্যুত্থান বাংলাদেশে ঘটবে, নানা রকম স্টেটাস, এ কোথায় সে কোথায়, এ পালিয়েছে কিনা সে পালিয়েছে। আমাদের ডক্টর ইউনূস তো সুইজারল্যান্ডে আগেই পালিয়ে গেছেন দাভোসে ওনার সম্মেলনের নামে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, এই সেই নানান গুজব। মানে সত্যি খুব ভালো লাগে। মানে আওয়ামী লীগের এসব আগেও যখন দেখেছি খুবই আনন্দ পেয়েছি। কি প্রবল পরাক্রমশালী একটা দল, যারা সবকিছু ক্যাপচার করে ফেলেছে। তারা 41-এর আগে ক্ষমতা থেকে যত প্রশ্নই আসে, না হলে এটা 2071 হবে। সবকিছু ম্যানেজড। ইন্ডিয়া তাদেরকে চিরকাল ক্ষমতায় রাখবে। পুলিশ কিনে ফেলেছে, প্রশাসন কিনে ফেলেছে, সেনাবাহিনী কিনে ফেলেছে, সবকিছু বিরোধী দল কিনে ফেলেছে, তাদের আর ঠেকায় কে? সেই দলটা এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব দিয়ে তাদের দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে। এই করুণা করতেও দারুণ উপভোগ করছি। যাই মোহাম্মদ আরাফাতের বক্তব্যটা নিয়ে একটু কথা বলা দরকার, এবং তারা কেন এটা করছেন এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আছে বলে আমি মনে করি। স্টেটাসটা পড়ি। আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। গণশত্রু একটি নতুন ব্র্যাকেটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে। সেই সাথে জুলাইয়ের 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে। তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে। কি গণতান্ত্রিক, কি মহান গণতান্ত্রিক হয়ে গেছে আরাফাত রহমান, মোহাম্মদ আরাফাত। প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এ সরকার অবৈধ। আচ্ছা, তো তত্ত্বাবধায়ক সরকার যেটা হবে সেটা কি বৈধ? সেটাও তো তাদের তথাকথিত যে সংবিধান, যেটাকে তারা আমাদের সামনে ধর্মগ্রন্থের মতো এনে বলার চেষ্টা করেছিল, এটা পাল্টানো যাবে না। তো সেটার অধীনে কোনো নতুন তত্ত্বাবধায়ক সরকারও কি হতে পারে? ওটাও তো অবৈধ। কিসের ভিত্তিতে তুমি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন? যদি আমি একটা কথা ইদানিং খুবই বলছিলাম, যখন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা আসছে, যে এই নির্বাচন তো এই সরকারের অধীনেই হবে নিশ্চয়ই। পরবর্তী সরকার যেটা যারা নির্বাচিত হবে, আমরা তর্কের খাতিরে ধরে নেব এটা বিএনপি হলো, তারপরে ইলেকশনটা বিএনপির অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এই প্রশ্ন করলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, তারাও যে তত্ত্বাবধায়ক সরকার চাইবে এটা তো আমরা নিশ্চিত ছিলাম। অথচ আমাদের কত নসিহত এটা অবৈধ সরকার হবে ইত্যাদি ইত্যাদি। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার আগেই বলছেন এই সরকার অবৈধ, এসব বলার চেষ্টা করছে। এরপর আমরা খেয়াল করবো আরেকটা বক্তব্যকে আমরা এখানে পিক করতে চাই, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। মানে আরাফাতের কাছে প্রশ্ন, সংস্কার কর্মসূচি সংস্কার কি লাগবে? বাংলাদেশের সব কিছু তারা করে গিয়েছিলেন না, কিসের সংস্কার, কেন লাগবে? কিন্তু এগুলোর মধ্যে নোংরা চালাকি আছে, এটা আমাদের ধরতে পারতে হবে।
আমি আসবো হতাহতের ক্ষেত্রে পুলিশ সহ যারা, মানে পুলিশ আগে তারপর অন্যরা, এবং পুলিশের সংখ্যা আমাদের যে হিসাব আছে অ্যারাউন্ড 50, সেটা না, এটা 2-3 হাজার, বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা তারা বলছেন, এবং এটা একটা ন্যারেটিভ তৈরি তারা চেষ্টা করছেন। এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, রাজবন্দীদের মুক্তি ইত্যাদি ইত্যাদি করতে হবে। আচ্ছা, এখন কেন তারা এটা করছেন? এটার মধ্যে একটা বাজে চালাকি আছে। আমরা আগেও দেখেছি বিএনপির বেশ কিছু বক্তব্যকে তারা কোট করেছেন, তাদের কোনো কোনো পর্যায়ে নেতা অথবা তাদের ফেসবুক পেজে সেই কোট করা কথাগুলো তারা ব্যবহার করেছেন। আমি বিশ্বাস করি একই রকম একটা কাজ এখানে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, বিএনপি এই সরকারের অধীনেই নির্বাচন করতে চেয়েছে। বিএনপির মহাসচিবের সাথে জনাব নাহিদ ইসলামের যে ডিবেট হয়েছে, সেটা হচ্ছে এই সরকারের ছাত্র প্রতিনিধিরা থাকবে কি থাকবে না সেটা নিয়ে। এই সরকার পাল্টে নতুন তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, এটা বিএনপি বলেনি। কিন্তু এই সুযোগ নিয়ে খুব নিচু স্তরের চালাকি করার চেষ্টা করছেন জনাব আরাফাত। তিনি এই সরকারকে সরে গিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আনছেন। ব্যাপারটা এইরকম যে আওয়ামী লীগ বিএনপির সাথে অ্যালাইন্ড, একই সাথে সংস্কার প্রশ্নে বিএনপি যে আলাপ তুলছে সেই আলাপ তারা সমর্থন করছেন অ্যাপারেন্টলি, যে নির্বাচন মানে সংস্কার নির্বাচিত সরকারের অধীনে হবে, এটাও বাজে কথা। বিএনপি আসলে এটা বলে নেই। বিএনপি কিছু সংস্কার এখন করতে হবে, কিন্তু মূলত সংস্কারটা তারা মনে করেন যে নির্বাচিত সংসদের অধীনে হওয়া দরকার, সেটা তারা বলছেন। কিন্তু এখানেও এক ধরনের হালকাভাবে বিএনপির সাথে অ্যালাইনমেন্ট দেখানো। আমরা খেয়াল করবো সাম্প্রতিক সময়ে বিএনপির বেশ কিছু দাবিকে আওয়ামী লীগ এটা করার মাধ্যমে বিএনপির সাথে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং আছে, এই ধরনের একটা ন্যারেটিভ মাঠে ছেড়ে দিতে চাইছে আওয়ামী লীগ। বিএনপি একটা দল যারা একটু আগে ইলেকশন চাইছে, তারা খুব বেশি দেরি করতে চাইছে না, নির্বাচন হলে তারা জিতবে, তারা এটা চাইতেই পারে। আবার মাঝখানে ভারতও দুই একজন ভারতের থিঙ্ক ট্যাঙ্ক সোকল্ড বাংলাদেশে যারা একসময় হাই কমিশনের দায়িত্ব পালন করেছেন, তারাও একটা দ্রুত নির্বাচনের কথা বলেছেন। ভারতের সেনাপ্রধান তার সাথে যোগ করেছিলেন যে নির্বাচিত সরকারের সাথেই দুই দেশের সম্পর্ক সঠিক পর্যায়ে যাবে। সো এই যে বিএনপির সাথে ভারত এবং আওয়ামী লীগ অ্যালাইন্ড, একটা ন্যারেটিভ আমরা দেখবো যে এখন মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপির দাবি যৌক্তিক দাবি, বা তার দাবি, সেটা যৌক্তিক অযৌক্তিক তো খুব সাবজেক্টিভ, আমরা যারা তার দাবি পছন্দ করি বা না করি, কিন্তু তার সাথে সে আওয়ামী লীগের সাথে একসাথে দাবি চাইছে, সে ভারতের সাথে একই রকম দাবি চাইছে, এটা বিএনপিকে স্টিগমাটাইজ করার জন্য কাজে লাগবে। আওয়ামী লীগ এবং জনাব আরাফাত কৌশলে এই কাজটা করছেন। আমাদের সতর্কতার জায়গা যেটা, বিএনপির সাথে আমাদের ছাত্রদের সংগঠন, ছাত্র উপদেষ্টাদের যদি কোনো রকম কোন ডিবেট বা সংঘাতের পরিস্থিতি হয়, ওটা আমাদের ব্যাপার। আমরা ছাত্র উপদেষ্টাদের বক্তব্যের, আচরণের সমালোচনা করতেই পারি। আমি জনাব নাহিদ ইসলামের, জনাব আসিফ মাহমুদের, জনাব সাজ্জিদ, জনাব হাসনাত, নাসির উদ্দিন, তাদের উপদেশের বাইরে যারা আছেন সবার তাদের গতকালকার রিয়াকশন নিয়ে আমি ক্রিটিসাইজ করেছি। কিন্তু আমরা প্রত্যেকে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, আর যাদের নাম বললাম তারা আরো অনেক বেশি লড়াই করেছেন, আর সামনে থেকেছেন, ঝুঁকি নিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন। সুতরাং এই দ্বিমতের জায়গায় আওয়ামী লীগ এসে ঢুকবে এবং তার কিছু নোংরা পারপাস এখানে সার্ভ করানোর চেষ্টা করবে, এটা যেন আমরা না হতে দেই। আমাদের মধ্যকার তর্ক বিতর্ক বা ঝগড়াও এটা আমাদের মধ্যেই যেন থাকে। বিএনপি কোনো কিছু সে তার মতো করে করছে, সেটা নিয়ে আমাদের যদি দ্বিমত থাকে, সেই দ্বিমতটা নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করব। আর যখন মাঠে ছাত্রদের রাজনৈতিক দল আসবে, তাদের সাথে বিএনপি নানা ক্ষেত্রে ডিবেট হবে। বিএনপি কি চাইছে না চাইছে, বিএনপি দুবার ক্ষমতায় ছিল, সেই সময় তাদের কি ব্যর্থতা আছে, সবকিছু নিয়ে তারা আলোচনায় আনবেন। কিন্তু আমাদের একটা কথা একটু মাথায় রাখতে হবে যে কোনোভাবে বিএনপির কোনো চাওয়ার সাথে ভারত বা আওয়ামী লীগের চাওয়া মিলছে বলে সে তার পারপাস সার্ভ করতে চাইছে, এইরকম মিস ইন্টারপ্রিটেশন যেন না করি। আমরা আমাদের মতো করেই এই ডিবেট গুলো করি। বিএনপি ভারতের কারণে এবং আওয়ামী লীগের কারণে যে পরিমাণ সাফার করেছে, তাদের পক্ষে আমি অন্তত দূর থেকে মনে হয় যে ওদের সাথে কোনো আঘাত করার এবং আঘাত করার কোনো সুযোগ আছে বা আঘাত করার কোনো প্রয়োজন আছে। মানে আওয়ামী লীগ একটা শেষ হওয়া দেশ এবং ভারতের মতো দল দেশ, ভারতের মতো দেশ ব্ল্যাঙ্ক চেক দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারেনি, টিকিয়ে রাখতে পারেনি। সুতরাং আমার বিএনপি ভারতের কাছে গিয়ে নির্বাচনের সাহায্য চাইবে, খুবই লজিক্যাল কথা, যখন ভারতে অত্যন্ত
মানে ভারতের সামনে দাঁড়ানো আত্মমর্যাদা সম্পন্ন একটা সরকার আছে, ডক্টর ইউনূসের সরকার ভারতের চাপে বাংলাদেশে নির্বাচন দেবে, এই কথাটা খুব বোকা বোকা হয় আমরা যারা বলার চেষ্টা করি। সুতরাং ওই কাজও তাদের করার চেষ্টা আছে বলে আমি মনে করি না। কিন্তু আওয়ামী লীগ এবং ভারত বরং এই চেষ্টাটা করতে পারে যে বিএনপিকে স্টিগমাটাইজ করা, সো দ্যাট জনগণের কাছে একটা বড় রাজনৈতিক দল প্রশ্নের মুখে পড়ে এবং তাকে কোনো না কোনো সমস্যায় ফেলা যায়। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে চাই একটা অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশন হবে, সেটাই যেই জিতুক না কেন, এবং বাংলাদেশের ক্ষমতায় যখন কোনো দল যায় তার নানা রকম ভুল ভ্রান্তি হবে, সেই ভুল ভ্রান্তির সুযোগে আরো কোনো রাজনৈতিক দল আছে যে গোটা বাংলাদেশে আপনার তারা একটি আন্দোলন ডাক ইতিমধ্যে তারা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। এটি আপনার সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ঘুরে যাচ্ছে বাংলার রাজনীতির মোড়? তাহলে কি অবশেষে সেই শেখ হাসিনার কথাই সত্য হলো? এমনটাও তো হতে পারে যে শেখ হাসিনা উনি নিজে থেকেই এই সকল কিছুর সেটআপ দিয়ে উনি ভারতে চলে গেছে শুধু দেখার জন্য আসলে এদেশের শত্রু কারা। বা শেখ হাসিনা যে এই কথাটা বলেছে যে এটা কিন্তু কোটা আন্দোলন না, এখানে আপনার শত্রুরা প্রবেশ করেছে, ছাত্রদেরকে তারা হত্যা করবে, এটি কিন্তু শেখ হাসিনা নিজের মুখের কথা ছিল। তাহলে শেখ হাসিনা কোথায় আপনার হত্যার নির্দেশ দিয়েছে? কোথাও দিয়েছে? কোথাও তো দেয়নি। এরকম কোনো রেকর্ড বা এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারেনি যে শেখ হাসিনার নির্দেশে আপনার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে যে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত যে মামলাগুলো হয়েছে এগুলো আপনার ইতিমধ্যে মামলাগুলো তুলে নেওয়ার জন্য কিন্তু আইন উপদেষ্টা বলেছে আসিফ নজরুল। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে শেখ হাসিনার কথাটাই অবশেষে সত্যি হলো, যে আসলে এই বাংলাদেশে আপনার গণ অভ্যুত্থান বলি যাই বলি এদেশে কিছুই হয়নি, শুধু আপনার শেখ হাসিনা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যই উনি আপনার শুধু পদত্যাগের বান করে উনি ভারতে চলে গেছেন। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেই ফেলেছেন যে আপনি কি মনে করেন শেখ হাসিনা ভারতে চলে গেছে আসার রাস্তা ক্লিয়ার করে তারপরেই সে চলে গেছে? এগুলো আসলে রহস্যময় ঘেরা কিছু কথা যখন আমরা শুনি তখন আসলে আমরা এগুলো বুঝতে পারি যে আসলে শেখ হাসিনা কেন ওই সময় বারবার বলেছিল। শেখ হাসিনা তো এটাও বলেছে যে কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা ইতিমধ্যে ব্যবহার করতেছে। ডিবি প্রধান হারুনও বলেছিল যে আপনার ইউনূস বাংলাদেশে আপনার ইউনূসকে তারা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বানাতে চায়। এরকম অনেক তথ্যই কিন্তু আগে ফাঁস হয়েছে। ব্যারিস্টার সুমন বলেছে যে তোমরা ক্ষমতা নিয়ে কাকে দিবা, কার হাতে দিবা, এটাও কিন্তু তার আগেই জানতো যে এরকম একটি প্ল্যান ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে, এগুলোর আভাস কিন্তু তারা আগে পেয়েছিল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এই দেশকে নিয়ে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে, যা কিনা আমরা সাধারণ জনগণ যারা রয়েছে দেশের তারা সেটি বুঝতে পারেনি। হয়তো অনেক দিন পর বা কয়েক মাস পর তারা সেটি বুঝতে সক্ষম হয়েছে। আপনি ধরেই নিতে পারেন যে ইতিমধ্যে উপদেষ্টারা আস্তে আস্তে সব পালাবে। তারা ইতিমধ্যে এক একজন 1000-2000 কোটি টাকার মালিক ইতিমধ্যে তারা হয়ে গেছে এবং কি তারা বিদেশে গিয়ে আরাম আয়েসে তারা তাদের জীবনযাপন তারা উপভোগ করবে এবং কি তারা হিউজ পরিমাণের অর্থ বাংলাদেশ থেকে তারা পাচার করে ইতিমধ্যে নিয়ে গেছে এবং কি তারা এই টাকা দিয়ে তাদের পরিবার সহ তারা মোটামুটি তাদের আজীবন মানে তারা মৃত্যুর আগ পর্যন্ত চলার মতন যেই অর্থের প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে এই 5 মাসে তারা ইনকাম করে ফেলছে। এখন যদি তারা বিশ্বের উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে, কিন্তু দিন শেষে কারা আপনার ইয়ে হবে? এদেশের সাধারণ জনগণ। তাদের পকেট কেটে ইতিমধ্যে টাকা নেওয়া হয়েছে ব্যাড ট্যাক্সের নাম দিয়ে এবং কি যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। তাদেরকে 10টি টাকা সহযোগিতাও দেওয়া হয়নি, প্লাস তাদের নামে যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেখান থেকেও কিন্তু তাদেরকে কিন্তু অর্থ দেওয়া হয়নি। তার মানে সার্জিস মলম বিক্রেতা সেই ইতিমধ্যে আপনার পদত্যাগী করে ফেলছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে তারা ইতিমধ্যে পালানোর যে রাস্তা তারা সেগুলো আপনার তৈরি করতেছে। তারা ইতিমধ্যে জানে যে এই দেশে কি হবে এবং কি আগামীতে কি হবে এটাও তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে। যতই দিন গড়াচ্ছে একসময়ের হিরোরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে। তবে এই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক কিছু ভুল আছে, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। স্ট্র্যাটেজিক ভুল বলতে আমরা যেটা বুঝি, আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে ছাত্রদের ডাকে আপনি যদি মনে করেন সারা বাংলাদেশ একত্রিত হয়েছিল, বিষয়টা কিন্তু তা না। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের যে দীর্ঘদিনের 15-16 বছরের যে রাগ গোসা ক্ষোভ
প্রত্যেকটা কর্মী যারা মামলা হামলার শিকার হয়েছেন প্রত্যেকের অন্তরে জমে থাকা যে ক্ষোভ, আবার ব্যক্তিগত ইস্যুতেও অনেকে সরকারের উপর বিরক্ত ছিলেন। তো সেই সকল কিছুই যখন একটা ডাক আসছে সামহাও, তখন এর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছিল। সেই প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন করেছে, যেটা নিয়ে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ সরকারের পতনের জন্য তলে তলে প্রকাশ্যে তারা অনেক ধরনের কর্মকাণ্ড করেছে। কিন্তু যেমনি হোক, ছাত্রদের একটা নেতৃত্ব ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ছাত্রদের ওই মুহূর্তে আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে আরো যারা আছেন, তাদের ডাকে মোটামুটি একটা ইউনিটি তৈরি হয়েছিল, এক ধরনের নেতৃত্বে ছিল তারা। তো এখন ওই নেতৃত্ব থেকে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, স্বাভাবিকভাবে বাংলাদেশে আগামী দিনে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে বিএনপি। ছাত্ররা তখন বিএনপির সাথেও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে, তারেক রহমান কারো বিভিন্ন আপনার বক্তব্যগুলোর কারণে বিএনপির সাথে তাদের এক ধরনের শত্রুতা তৈরি হয়ে গেল। ইভেন এই শত্রুতাটা এখন যেই লেভেলে আছে, আবার সমন্বয়কদের মধ্যে যে বিভাজন, এই যে সার্জিস পদ ছেড়ে দিচ্ছে, পদত্যাগ করছে, এগুলো কিন্তু পজিটিভ সাইন না। কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কার্যালয়ে মারামারি হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী হাতাহাতি করছে, একজনের জন্য পিটাইয়া হাসপাতালে বাড়াচ্ছে। এই সিচুয়েশনগুলোতে নিজেদের অবস্থান কিন্তু অনেকটা ভেঙে গেছে। এর মাঝখানে যখন নিজের অবস্থা খারাপ হবে, বাকিরা কিন্তু শক্তই হবে। আজকে বিএনপি যে বক্তব্য দিছে, মানে এটা ছাত্রদের জন্য এক ধরনের তাদের দিন মোটামুটি শেষ হয়ে এসেছে, এটাই আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তি মতামত। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন ভাই, আন্দোলনের নেতৃত্ব তুমি কার, এটা নিয়ে কিন্তু খেলা চলতেছে। ছাত্রতা বলতেছে আমরা কারা, আমরা তারা যারা এটা, বিএনপি বলতেছে আমরা ওরা যেটা এটা। আর আন্দোলনের ক্রেডিট কি তারেক রহমানের নাকি হাতে গোনা 5 জন সমন্বয়ক যারা আছেন তাদের? এটা নিয়ে কিন্তু মাঠে একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধটা নিয়ে আপনার আজকে আমরা দেখলাম যে শরীফউদ্দিন ভাই তিনি বলছেন একটি বিশেষ শ্রেণী 20 দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বিভিন্ন ইস্যুতে এই সমন্বয় একটা এমন এমন বক্তব্য দেয় যেটা পুরোপুরি বিএনপির আতে গিয়া ঘা দেয়। যেমন যারা নির্বাচন চাবে তারা এই মুহূর্তে দেশের গণশত্রু হিসাবে, ভাই তুমি কি আসলে এটাকে সার্টিফিকেট দেওয়ার, তাই না? তো স্বাভাবিকভাবে এত বড় একটা পলিটিক্যাল দল, এত লক্ষ কোটি কর্মী, তো তাদের তো গায়ে লাগবে ভাই, আতে লাগবে। সমন্বয়করা বাইরে তাদের সাথে 10 জন থাকে, বিএনপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতাও যদি এখন মাঠে যায় তার পিছনে 100 জন মানুষ থাকে, তাই না? তো সেই জায়গা থেকে তাদের মধ্যে তো একটা ইগো প্রবলেম তৈরি হবেই। তো এরকম নানান ইস্যুতে, নির্বাচন ইস্যুতে, আপনার যখন ছাত্রদের অনড় অবস্থান, সংবিধান ইস্যুতে, আরো নানান ইস্যুতে বিএনপির সাথে কন্টিনিউ টক্কর খাচ্ছে, সেখান থেকে আপনার এই বক্তব্যটা কিন্তু চলে আসছে। তাদের বক্তব্য হচ্ছে যে এক শ্রেণীর একটা বিশেষ শ্রেণী, মানে এটা ছাত্রদেরকে বলছে যে 20 দিনের আন্দোলন করে তোমরা বুঝি এই বিপ্লবের মালিক হয়ে গেছো, যে তোমরা যা বলবা তাই হবে, তোমরা যেটা দাবি করবা সেটা আমাদেরকে মানতে হবে, সেটা তো এরকমই। তো তিনি বলছেন তারা ভুলে গেছে গেল 17 বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম। বিএনপির তথ্য অনুযায়ী তাদেরও শত শত নেতাকর্মী নিহত হয়েছে আন্দোলনে, হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়েছে আন্দোলনে। তবে আন্দোলন চলাকালীন তারা তাদের পরিচয়টা গোপন রাখছিলেন, এটাও একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আপনার গতকালকে আপনার মিরপুরে বশিরউদ্দিন স্কুল মাঠে একটা প্রোগ্রাম ছিল। তো 12 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য হিসাবে তিনি বলছিলেন যে গত 17 বছর আমার 3000 নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়েছে আওয়ামী লীগ সরকার, 1200 নেতাকর্মী গুম করা হয়েছে। আর আবু সাইদের মৃত্যুর পর যখন আন্দোলন সারা বাংলাদেশে দানা বাঁধতে শুরু করলো, তখন ছাত্ররা 9 দফা ঘোষণা করে আর 25 তারিখের দিকে আন্দোলন স্থিমিত হয়ে যায়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন জেগে ওঠেন। তারপরে আন্দোলন শেখ হাসিনার পতন হয়, যেখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ ছিল। এই আন্দোলনের রূপকার হচ্ছেন জনাব তারেক রহমান। তো এখানে তিনি আপনার বক্তব্য লম্বা চূড়া একটা বক্তব্য দিচ্ছেন। তা আমি মনে করি আর কি, যেভাবে এই সাংঘর্ষিক বক্তব্যগুলা অথবা পাল্টাপাল্টি অবস্থান এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, বিএনপির সাথে স্পষ্ট বিবাদটা বাড়ছে, স্পষ্ট বাড়ছে। আর আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই বিবাদটা একটা নেগেটিভও হইতে পারে। তবে তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ থিঙ্কিং করেন, পজিটিভলি ভাইব করার চেষ্টা করছেন নেতাকর্মীদেরকেও, হয়তোবা এটা ব্যালেন্স হবে। কিন্তু কোথাও না কোথাও একটা সাংঘর্ষিক রূপ তৈরি হতে পারে যদি কখনো একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় রাজপথে। এরপরে দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।